নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা শক্তির যথাযথ ব্যবহার দেখব। শক্তির যথাযথ ব্যবহার বলতে শক্তিকে আমরা নিয়ন্ত্রিতভাবে ব্যবহার করতে শিখব। আমরা করছিলাম যথেচ্ছভাবে ব্যবহার করছিলাম, আমরা মানে এমনভাবে ব্যবহার করছিলাম তার কোনো লিমিটেশন নাই, কোনো শর্ত নাই, এরকমভাবে যথেচ্ছভাবে ব্যবহার করেছিলাম আমরা। কিন্তু এখন আমাদের দরকার হচ্ছে, কারণ আমরা আগের ক্লাসগুলোতে পড়লাম যে পৃথিবী কিভাবে আমাদের দ্বারা দূষিত হচ্ছে, তার ফলে সে বিপদের মুখে যাচ্ছে, তার সাথে সাথে আমরা বিপদের মুখে যাচ্ছি। এই যে জ্বালানিগুলো ব্যবহার করছি আমরা, জ্বালানি যে যার থেকে আমরা শক্তি পাচ্ছি, যেমন মোটর চালিত কোনো বাহন হোক, সেখান থেকে আমরা জ্বালানি ব্যবহার করছি, যেমন পেট্রোল ব্যবহার করছি হয়েছে। যেমন রান্নার কাজে আমরা যেমন কাঠ, কয়লা এসব কিছু জ্বালাচ্ছি, তাহলে নানা রকম গ্যাস কিন্তু রিলিজ হচ্ছে। কিংবা কোনো ফ্যাক্টরিতেই বলো কিংবা কোনো কারখানাতেই বলো, আমরা জ্বালানি তো ব্যবহার আমাদের করতে হচ্ছে শক্তির জন্য, তো সেটা আমরা যথেচ্ছভাবে করছিলাম। এখন আমরা কিন্তু যতটা দরকার অতটাই করব, বেশি করব না, মানে সেটা কন্ট্রোল উপায়ে আমরা করব। তো এখন ব্যবহার হচ্ছে, যদি তোমাদের বলা হয় যে জ্বালানি কাকে বলে, তো জ্বালানি একেই বলবো আমরা যে পদার্থকে দহন করলে তাপ ও শক্তি উৎপন্ন হয়, মানে তাপ ও আলো উৎপন্ন হয়, তাকে আমরা জ্বালানি বলবো। যেমন আমাদের কী হচ্ছে, কাঠ হচ্ছে, কয়লা হচ্ছে, পেট্রোল হচ্ছে, ডিজেল হচ্ছে, কেরোসিন হচ্ছে, এলপিজি গ্যাস, সেই গ্যাসগুলো হচ্ছে, তো এগুলো আমাদের জ্বালানি হচ্ছে। তো এখান থেকে আমরা একটা জিনিস বার করতে শিখলাম যে এখান থেকে কি পরিমাণে আমরা শক্তি পাচ্ছি। কাঠ থেকে আমরা আলাদা পরিমাণে শক্তি পাবো, গ্যাস থেকে আমরা আলাদা পরিমাণে শক্তি পাবো, ডিজেল থেকে, কেরোসিন থেকে, এগুলো থেকে আমরা আলাদা আলাদা পরিমাণে শক্তি পাচ্ছি। তো এটাকে পরিমাপ করার জন্য একটা একক ব্যবহার করা হয়। সেই এককটা হচ্ছে আমাদের কি, তাপন মূল্য বা ক্যালোরি মূল্য বা ক্যালোরিফিক ভ্যালু বলি সেটা আমরা। তো এটা আমরা পরিমাণটা জানার জন্য কিন্তু ব্যবহার করছি। তো আমরা তাপন মূল্য কাকে বলে এটা আমরা কি করে বুঝবো? তো এর সংজ্ঞাতে আমাদের আসতে হবে যে কাকে বলে সেটাতে। তো ব্যাপারটা হচ্ছে এরকম যে 1 কেজি ভরের কঠিন পদার্থ হোক, তরল পদার্থ হোক কিংবা গ্যাসীয় পদার্থ হোক, এর সম্পূর্ণ দহনের ফলে যে তাপ শক্তি আমরা পাচ্ছি, সেটাকেই কিন্তু ওই পদার্থের তাপন মূল্য বলা হয়। কি বললাম? 1 কেজি ভরের কঠিন পদার্থ হোক, তরল পদার্থ হোক, গ্যাসীয় পদার্থ হোক, এর সম্পূর্ণ দহনে যে পরিমাণ তাপ শক্তি আমরা পাচ্ছি, সেই পরিমাণ তাপ শক্তিকে ওই পদার্থের তাপন মূল্য বলা হয়। তাহলে জিনিসটা এখানে বুঝতে পারলে, এর যে এককটা হচ্ছে সেটা কি হচ্ছে আমাদের কিলোজুল পার কেজি, কিলোজুল পার কেজি। তো যেমন হচ্ছে কাঠ, কয়লা, এগুলো বললাম আমরা জ্বালানিগুলো, এদের কিন্তু আলাদা আলাদা আছে। তোমরা এখানে স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ যে আলাদা আলাদা জিনিসের আলাদা আলাদা তাপন মূল্য আছে, তোমরা এটা মনে করে নেবে। শুধু এখানে তোমাদের 1 নম্বরের জন্য বলে দিচ্ছি, এদের কিন্তু ক্রমটা মনে রাখবে, কার বেশি কার কম আছে। ক্রমটা কিন্তু এখানে আমি লিখে নিয়েছি, এই দেখো ক্রমটা এখানে লিখে আছে। কাঠের সব থেকে কম আছে, তারপরে কয়লা আরেকটু বেশি আছে, ডিজেল থেকে আমরা আরেকটু বেশি শক্তি পাই, কেরোসিন থেকে আরেকটু বেশি পাই, পেট্রোল থেকে আরেকটু বেশি পাই, সব থেকে বেশি শক্তি পাই আমরা এলপিজি গ্যাস থেকে, এলপিজি থেকে সব থেকে বেশি পাই, আর সব থেকে কম পাই আমরা কাঠ থেকে। তাহলে এখান থেকে তোমাদের একটা কোশ্চেন আসতে পারে, ওই জন্য বিষয়টা এখানে বলা হলো। তারপরে ব্যাপার হচ্ছে কি, জীবাশ্ম জ্বালানির প্রয়োজনীয়তা, মানে এই যে শক্তিগুলো আছে, বেশিরভাগ ক্ষেত্রে আমরা জীবাশ্ম জ্বালানি থেকে শক্তিগুলো ব্যবহার করছি, কিন্তু এর প্রয়োজনীয়তা আমাদের বুঝতে হবে। এগুলো কিন্তু আমাদের সীমিত আছে, এটা কিন্তু আমাদের যতটা আছে অতটাই আছে। এমন নয় যে এটা আমরা ব্যবহার করছি, এখানে কালকে আমাদের নতুন একটা তৈরি হয়ে যাচ্ছে, এরকম নয়। বিষয়টা আমাদের সীমিত আছে, সীমিত বলতে যতটা আছে অতটাই আছে আমাদের। আমরা যদি সেটাকে ধীরে ধীরে করে নিয়ে যাই, কিন্তু খতম হয়ে যাবে এক সময়, আমরা জ্বালানির জন্য কিন্তু কিছু পাবো না। হয়েছে? তাহলে এটা 1 নম্বর প্রয়োজনীয়তা কি, যে এটা সীমিত আছে, এটা আমাদের কন্ট্রোল উপায়ে ব্যবহার করতে হবে। আর হচ্ছে কি, যে এটা তৈরি হতে আমাদের অনেক বেশি বছর সময় লাগে, মানে টাইম কিন্তু খুব বেশি লাগে, কোটি কোটি বছর ধরে হয়েছে, তার ফলে আমরা আজকের যুগে এই জিনিসগুলো কিন্তু ব্যবহার করতে পারছি। হয়েছে? আর একটা জিনিস হচ্ছে যে এইগুলো ব্যবহার করার ফলে আমাদের পরিবেশ দূষিত হচ্ছে। যদি আমরা কন্ট্রোল করে দিই, তাহলে আমাদের যে হচ্ছে কি বলা হয়, গ্রিন হাউস ইফেক্ট যেটা হচ্ছে, সেটা আমাদের কিন্তু কম হয়ে যাবে ধীরে ধীরে। ওজোন স্তর যেটা ধ্বংস হচ্ছে, সেটা আমাদের আস্তে আস্তে কম হয়ে যাবে, যদি আমরা এগুলো কন্ট্রোল উপায় করি কিংবা কম করার চেষ্টা করি। হয়ে গেছে? তারপর থেকে এখন থেকে কি হলো, মাথাতে একটা নতুন ধারণা চলে এলো বা আইডিয়া চলে এলো আমাদের। কী রকম আইডিয়া চলে এলো? আইডিয়া হচ্ছে এটা যে স্থিতিশীল উন্নয়নের ধারণা, একটা আমাদের ধারণা চলে এলো মনের মধ্যে, যে ভাই আমাদের যে নতুন প্রজন্ম আসছে, নতুন প্রজন্ম যেটা আসছে, তাদের জন্য কিন্তু কিছু জ্বালানি আমাদের বাঁচিয়ে রেখে দিতে হবে।
কী জন্য বাঁচিয়ে রেখে দিতে হবে? কারণ এটা ব্যবহার হঠাৎ তো বন্ধ করা যায় না। এই যে আমরা এতদিন ধরে জীবাশ্ম জ্বালানি যথেচ্ছভাবে ব্যবহার করেছিলাম, হঠাৎ তো আমরা বন্ধ করতে পারবো না, কারণ আমাদের কিন্তু জীবনযাত্রাটা থেমে যাবে। ওই জন্য হঠাৎ আমরা বন্ধ করতে পারছি না। ধীরে ধীরে আমরা বুঝতে পারলাম যে এই হচ্ছে ধীরে ধীরে কিন্তু আমরা মানে অন্য একটা রাস্তা খুঁজছি, যে যাতে এটা না করে কিন্তু অন্য একটা রাস্তা খুঁজবো, যার ফলে পৃথিবী সুরক্ষিত থাকবে, আমরাও সুরক্ষিত থাকবো। ওই জন্য একটা অন্য রাস্তা খুঁজছি আমরা। তো তার জন্য আমাদের যে নতুন প্রজন্ম আসবে তারাও কিন্তু রিসার্চ করবে, টেকনোলজি লাগাবে, এরকম করে অন্য একটা রাস্তা খুঁজবে। তাদের জন্য কিছু আমাদের জীবাশ্ম জ্বালানি বাঁচিয়ে রেখে দিতে হবে। তার জন্য কি আমাদের কন্ট্রোল উপায়ে ব্যবহার করতে হবে। তো এই জন্য আমাদের মাথার মধ্যে এই ধারণা চলে এলো। ধারণা হচ্ছে স্থিতিশীল উন্নয়নের ধারণা, কনসেপ্ট অফ সাস্টেনেবল ডেভেলপমেন্ট। কি বললাম? কনসেপ্ট অফ সাস্টেনেবল ডেভেলপমেন্ট হয়েছে। তো এটা কি জিনিস হচ্ছে? যে ভবিষ্যৎ প্রজন্মের কথা মাথায় রেখে প্রাকৃতিক সম্পদকে সম্পূর্ণরূপে নিঃশেষিত না করে যখন মানবজাতির উন্নয়নের কাজে সুনিয়ন্ত্রিত উপায়ে আরোহণ ও ব্যবহার করা হয়, তখন তাকে কী বলা হয়? স্থিতিশীল উন্নয়ন বলা হয়, মানে সাস্টেনেবল ডেভেলপমেন্ট বলা হয়। জিনিসটা যদি এরকম করে বোঝাবার চেষ্টা করি সিম্পল ভাষাতে, সিম্পল ভাষা কীরকম? আমরা বুঝে গেছি যে প্রাকৃতিক যে সম্পদ আছে, যে জীবাশ্ম জ্বালানি আছে, সেটা কিন্তু আমাদের আস্তে আস্তে কমে আসছে, আমরা ধীরে ধীরে কিন্তু কমতে আসছে। আমরা বুঝে গেছি জিনিসটা, কিন্তু আমরা চাইছি যে আমরা কিন্তু এটাকে ডাইরেক্ট বন্ধ করতে পারছি না। আমরা কী করবো? এটাকে ব্যবহার করে আসবো, কিন্তু নিয়ন্ত্রিত উপায়ে। আর এটা শেষ হতে হতে অন্য কিছু একটা আমরা আবিষ্কার করে নেব, বা অন্য কিছু সোর্স একটা আমরা খুঁজে নেব। এমনকি আমরা সোর্স ধীরে ধীরে খুঁজেও নিয়েছি। যেমন এখানে দুটো রকম এখন বিভাজিত হয়ে গেল। একটা যেটা খুঁজে পেলাম নতুন, সেটা হচ্ছে আমাদের সৌরশক্তি হচ্ছে, বায়ু শক্তি হচ্ছে, যেটা আমাদের হচ্ছে বায়োগ্যাস যেটা হচ্ছে, এগুলো আমরা খুঁজে নিয়েছি। সেই জন্য এখানে শক্তির দুটো ভাগ হয়ে গেলো, এখানে মানে উৎসর দুটো ভাগ হয়ে গেলো। এটা হচ্ছে আমাদের কি? অনবীকরণযোগ্য শক্তির উৎস। অনবীকরণযোগ্য বলতে জীবাশ্ম জ্বালানি, এটা একবার ব্যবহার করে দেবো, এটার কাজ শেষ হয়ে গেলো, এটা আর পাবো না ঘুরে আমরা, হয়েছে। আর এইটা যেটা কি হলো আমাদের নবীকরণযোগ্য শক্তি, সেটা কি হচ্ছে আমাদের? এটা কিন্তু পুনরায় ব্যবহার করতে পারবো, মানে এটা উৎসটা কিন্তু আমাদের শেষ হচ্ছে না, এটা কিন্তু আসতেই থাকবে। যেমন হচ্ছে আমাদের কি সৌরশক্তি, সৌরশক্তি আমাদের কি খতম হবে না, এখানে সমস্ত শক্তির উৎসকে বলা হয় সৌরশক্তি। তো এটা কিন্তু খতম হবে না, আমরা ব্যবহার করবো, নানা রকম ইনস্ট্রুমেন্ট লাগাবো, যন্ত্র লাগাবো, সৌরশক্তি শোষণ করে নেবো, এটা কিন্তু কাজে লাগাবো আমরা। যেমন বায়ু শক্তি হচ্ছে আমাদের, বায়োগ্যাস হচ্ছে, এরকম কিন্তু শক্তিগুলো আমাদের আছে। আজকে এখান পর্যন্তই। আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী নেক্সট ক্লাসে। সেখানে আমরা জানবো সৌরশক্তির বা আমাদের নবীকরণযোগ্য যে শক্তিগুলো আছে সেগুলোর ডিটেলসে আমরা জানবো, যে কী কী শক্তি আমাদের আছে এগুলো। ধন্যবাদ জানাই।